অলরেডি ইরান জানিয়েছে যে তারা আলোচনায় বসতে আগ্রহী এবং তারা পাকিস্তানে যাবে। হতে পারে সাবেক গভর্নর আহসান ইউসুফ মনসুরের বিরুদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকতে পারে, কিন্তু তার মতো একজন মানুষকে বাংলাদেশ ব্যাংক থেকে মব করে তাড়িয়ে দেওয়া, এই যে এক ধরনের প্রবণতা, সে আগের পথে হাঁটা, সেটি বিএনপি করে দেখিয়েছে। একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে অনেকগুলো প্রতিষ্ঠানের মানে অ্যাপ্রুভাল লাগে। এটা যদি এক জায়গায় থেকে করা যেত তাহলে তাদের জন্য ইনভেস্টমেন্টে আরো সুবিধা হতো। টাইমস টুডেজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে পত্রিকা পড়তে পারেননি, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। দিনের প্রধান খবরগুলো সংবাদপত্র থেকে এনে আমরা স্টুডিওতে বসে ডিসকাস করি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি, কূটনৈতিক সংবাদদাতা শেখ শাহরিয়ার জামান ভাই। আমরা তার কাছ থেকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধবিরতি তার বিস্তারিত শুনব, তিনি কি ফোরকাস্ট করছেন সেগুলো জানবো। ধন্যবাদ। এতক্ষণ আমরা সবাই জেনে গেছি যে সিজফায়ার হয়েছে 2 সপ্তাহের জন্য। ইরান এবং ইউএসএ দুই পক্ষই আলোচনায় বসবে, পাকিস্তানে বসবে, সেরকমই আমরা জেনেছি যে এটা খুব সম্ভবত শুক্রবারে, যেটা শাহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যে শুক্রবার দিন সম্ভবত এই মিটিংটা হতে যাচ্ছে। 6 সপ্তাহ যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে এই সিজফায়ারটা আসলো এবং সিজফায়ারের কতগুলো জিনিস বেশ ভালোভাবে লক্ষণীয়। এখানে ইরানের পক্ষ থেকে শেষ মুহূর্তে 10 পয়েন্টের একটা প্রপোজাল দেওয়া হয়েছিল। এর আগে ট্রাম্প সাহেব বলেছিলেন যে মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত 8টা, অর্থাৎ আমাদের বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা, এটা হচ্ছে গিয়ে ডেডলাইন। এর ভিতরে স্ট্রেট অফ হরমুজ ওপেন করতে হবে, তা না হলে তারা বড় আকারে, বিরাট বড় আকারে সিভিলাইজেশন ওয়াইপ আউট করে দেবে, এরকম একটা আক্রমণ চালাবে। তার বলতে গেলে কয়েক ঘন্টার আগে, ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই এই প্রপোজালটা যখন নিয়ে, তার আগেই প্রপোজালটা দেওয়া হয়েছিল, বাট 2 ঘন্টা আগে আমেরিকার পক্ষ থেকে বলা হয় যে এই প্রপোজালটার উপর বেস করে তারা নেগোসিয়েশনে বসবে এবং এটার উপরেই সিজফায়ারটা হয়েছে এবং সাবজেক্ট টু স্ট্রেট অফ হরমুজটা ওপেন হবে। ইরানও এটাতে সম্মত হয়েছে। অলরেডি ইরান জানিয়েছে যে তারা আলোচনায় বসতে আগ্রহী এবং তারা পাকিস্তানে যাবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত, এখনও পর্যন্ত ওয়াশিংটন কনফার্মেশন দেয়নি, বাট ডেফিনেটলি ওরা তো আলোচনায় বসবে। ইন দ্য মিন টাইম গ্লোবাল লিডার্স তারা বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা ওয়েলকামও জানিয়েছে, বাংলাদেশও ওয়েলকাম জানিয়েছে। এই পিস টকের যে একটা সুযোগ তৈরি হলো সেটার বিষয়ে রাশিয়াও এটার বিষয়ে তাদের মতামত জানিয়েছে, এটাকে ওয়েলকাম জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই এখন যেটা তাকিয়ে রয়েছে যে ইসরায়েলের ভূমিকাটা কি হবে। যদি আমরা একটু মধ্যপ্রাচ্যের লেবাননের কনটেক্সটটা যদি আমরা একটু দেখি, যে ইসরায়েল তাদের সবচেয়ে বড় অফেন্সিভ চালিয়েছে আজকে লেবাননে, এবং বিশ্লেষকদের মতে হয়তো লেবাননের এই যে ইসরায়েল অ্যাগ্রেশন, সেটার কারণে হয়তো পিস টকটা হয়তো বা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এখনও ঠিক বোঝা যাচ্ছে না যে এই পিস টকের বিষয়ে ইসরায়েলের ভূমিকাটা কি হবে, কারণ ইসরায়েল ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা বলছিল যে ইরানের রেজাইম তারা কমপ্লিটলি চেঞ্জ করে দিতে চায়, যেটা এখনও অ্যাচিভ হয়নি। এই অর্থে বলছি যে মোটামুটি ইরানের প্রেসিডেন্ট এখনও রয়েছে, ইরানের ফরেন মিনিস্টার অপারেট করছে, ওদের যে মিলিটারি স্ট্রাকচার সেখানে তাদের টপ লিডার্স আর কিল্ড, কিন্তু তাদের পলিসি কিন্তু কোনো চেঞ্জ হয়নি, একজনের জায়গায় আর একজন রিপ্লেস হয়েছে অলরেডি। এবং যেটা বলা হয় যে খামেনি সিনিয়র, তার ছেলে মুস্তফা খামেনি এখন সুপ্রিম লিডার, সে আরও বেশি হকিশ, যেটা বলা হয়ে থাকে যে সে বাবার থেকে বেশি মাত্রায় একটু কঠোর। তো যদি রেজাইম চেঞ্জই হয় তাহলে হয়তো বা আরও হার্শার ওয়ে, আরও ইরানের জন্য আরও কঠোর
সেরকমই একজন লিডার চলে এসছে। আমি ওই আলোচনায় যদি নাও যাই, তবে এই ইসরায়েলের ভূমিকার কারণে এই পিস টকটা কতদূর এগোতে পারবে সেটা নিয়েও একটা সন্দেহ তৈরি হয়েছে। আবার অনেকে সন্দেহ পোষণ করছে যে এই 2 সপ্তাহ সিজফায়ার যেটা ইউএস সাইড এগ্রি করলো, সেটাতে কি আসলে দুই পক্ষেরই কি একটা সুযোগ তৈরি হলো যে আরও বেশি আর্মস সংগ্রহ করা, নিজেদেরকে রিগ্রুপ করা, অথবা সক্ষমতা বাড়ানো এবং তারপরে আবার যুদ্ধে জড়িয়ে পড়া, সেটার আশঙ্কাও অনেকে করছে। মোটা দাগে এই যুদ্ধ শেষ হয়ে গেছে এটা বলার তো কোনো সুযোগই নেই। এটা তো সিজফায়ার, যুদ্ধবিরতি। যে কোনো সময় যুদ্ধ আবার পুনরায় শুরু হতে পারে। দেখা যাক যদি শুক্রবার দিন আলোচনাটা কি হয়। আগামীকালকেই আলোচনা শুরু হয় বলে আমরা আশা করছি। সময় বলে দেবে যে কোন দিকে যাচ্ছে যুদ্ধের মধ্যে। লেবানন কি এই যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ ছিল কিনা? পাকিস্তানের পক্ষ থেকে বলা ছিল যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ, কিন্তু ইসরায়েল সেটাকে অস্বীকার করছে। দর্শক, বাংলাদেশের জনগণের দুর্ভাগ্যই বলতে হবে আসলে। নির্বাচনের আগে যখন রাজনৈতিক দলগুলো অনেক ভালো ভালো কথা বলে, মানুষের মধ্যে একটা প্রাপ্তির প্রত্যাশা জাগে, কিন্তু দেখা যায় যে নির্বাচিত হয়ে যাওয়ার পরে, নিরঙ্কুশ ক্ষমতা হাতে আসার পরে আস্তে আস্তে তারা সব ভুলতে বসেন। বিএনপির ক্ষেত্রেও এমনটি হচ্ছে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী সাইফুল ইসলাম, তিনি আমাদের সিনিয়র রিপোর্টার, সংসদ কভার করেছেন তিনি। তার কাছ থেকে শুনি বিএনপিকে আসলে তার যে প্রতিশ্রুতি ছিল, যেমন আমরা যদি বলি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না বিএনপি, এই কথা তাদের মহাসচিব বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেই অন্তর্বর্তী সরকারের সেই বিষয়গুলোকে আবার ফরওয়ার্ড করছেন, সংসদে পাশ করিয়েছেন। না, আপনি ঠিক বলছিলেন যে দেশের মানুষের আসলেই এক ধরনের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতার 54 বছর পরেও যখন যে সরকার ক্ষমতায় আসে তার আগে তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি থাকে, জনগণের কাছে তাদের যে ম্যান্ডেট থাকে, তার ধারে কাছেও তারা ক্ষমতা পরে থাকে না। তো সেক্ষেত্রে আমরা এবার মনে করেছিলাম যে একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে এবার অন্তত কিছুটা পরিবর্তন আসবে, যেমনটি মনে করা হয়েছিল 1990-এর গণঅভ্যুত্থানের পরে। কিন্তু এর পরবর্তীতে কি আমরা কি দেখেছি এটা দেশের মানুষ ভালো করে জানে যে পরিবর্তন কিন্তু আসে নাই। এখন প্রশ্ন এই যে হচ্ছে- শেখ হাসিনার কথা আমি একটু আপনার ইন্টারাপ্ট করি, যে 13-14 যে নির্বাচন হয়েছিল, যে 153 জন সম্ভবত যে বিনা ভোটে নির্বাচিত, তখন কিন্তু তার মুখে আপনার কোট আনকোট যদি বলি যে এটি আসলে ইলেকশন প্রসিডিওরের অংশ, প্রয়োজন হলে আবার ইলেকশন দেওয়া হবে। কিন্তু কোথায় গেল ইলেকশন আর কোথায় গেল কেন, উই নো দ্য রেজাল্ট। না, আপনি ঠিক বলেছেন, আসলে যথার্থই বলেছেন। আমরা যে রিপোর্টটি আজকে পাবলিকদের দেখানোর চেষ্টা করেছি এবং বর্ণনা করার চেষ্টা করেছি রিপোর্টের মধ্যে, সেটি হচ্ছে যে বিএনপির যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে, সেখান থেকে আসলে বিএনপি কার্যত সরে এসেছে। এটা আমাদের বক্তব্য নয়, যারা রাজনীতি এবং অর্থনীতি বিশ্লেষণ করেন, সার্বিক বিষয় বিশ্লেষণ করেন, সবার একই বক্তব্য। বিএনপির নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল সে দলটি সেখানে আসলে নেই। কী কারণে নেই? শুরু থেকে আমরা দেখলাম যে বিএনপি মবতন্ত্রের বিপক্ষে কথা বলে আসছে। হতে পারে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকতে পারে, কিন্তু তার মতো একজন মানুষকে বাংলাদেশ ব্যাংক থেকে মব করে তাড়িয়ে দেওয়া, এই যে এক ধরনের প্রবণতা, সে আগের পথে হাঁটা, সেটি বিএনপি করে দেখিয়েছে। সেখানে যাকে নিয়োগ দিয়েছে তিনি কেমন করবেন সেটি আসলে দেখার বিষয়। তবে তাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে এখন তো সেই বিষয়টি সংসদে গড়িয়েছে, শুধুমাত্র যে রাজপথে কিংবা সভা সমাবেশে আছে তা না। একজন গার্মেন্টসের ম্যানেজারকে, একজন গার্মেন্টসের এমডিকে কীভাবে গভর্নর করা যায় সেই বিষয় নিয়ে একাধিক সদস্য ইতিমধ্যে সংসদে উত্থাপন করেছেন। আপনি দেখেন যে ভিসিগুলো নিয়োগ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, একেবারেই দলীয় লেজুল ভিত্তির বাইরে যে একজন ভিসি নিয়োগ হয়েছে এমনটি আমরা দেখতে পারিনি। একদম যাচ্ছে না, তার একটা অবস্থা আর কি। তাদের আমরা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা দলীয়করণ করবে না, মেরিটোক্রেসির প্রতিশ্রুতি দিয়েছিলেন। জি, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করবে, দলীয় লেজুল ভিত্তির বাইরে এসে সেটি কিন্তু তারা করতে পারেনি, ব্যর্থ হয়েছে। এভাবেই অসংখ্য উদাহরণ সামনে আসছে। সর্বশেষ আপনি দেখছেন যে বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অ্যাডহক কমিটি আছে, রেগুলার কমিটি ভেঙে দিয়ে একটি কমিটি ছিল, যদিও নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল সেই সময়কার নির্বাচন নিয়ে, সেই
নির্বাচিত সেই কমিটিকে বাদ দিয়ে অ্যাডহক কমিটি করা হচ্ছে, সেখানে 3জন মন্ত্রীর ছেলে, একজন প্রতিমন্ত্রীর স্ত্রী স্থান পেয়েছেন। যোগ্যতা সম্পন্ন লোক কি এদেশের ছিল না? ক্রিকেট cricket- আই মিন ক্রিকেট অর্গানাইজার কিংবা যে আপনার যেটাকে বলা হয় যে ক্রিকেটার, জি, যে ক্রিকেট বাংলাদেশের সুনাম বিশ্বে বয়ে এনেছে, অনেকে বাংলাদেশকে চেনে এই ক্রিকেট গীতে, সেখানে এই বিতর্কিত যে কমিটি এটি না করলেও বিএনপি পারত। তার মানে আমরা যেটা বলার চেষ্টা করেছি, বিশ্লেষকরা যেটা বলার চেষ্টা করেছেন, বিএনপি সে পুরনো পথে হাঁটছে এবং অনেকটাই কেন জানি তড়িঘড়ি একটা অবস্থা, মানে তাদের আচরণটা কেন জানি কালকেই সব কিছু করতে হবে, কালকেই আমাকে এটা করে ফেলতে হবে, আমার লোক বসানোর যে প্রবণতা, এইটা প্রধানমন্ত্রী শুরু থেকে তাদের সাদামাটা জীবনযাপন, তার সাধারণ মানুষের সাথে মেশার যে প্রবণতা, খুব চমৎকার চমৎকার বার্তা চমৎকার যাচ্ছিল চমৎকার বার্তা মানুষের মাঝখানে। কাছে যাচ্ছিল, সেই বার্তাটা কিন্তু এখন ক্রমেই ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে। আপনি দেখছেন যুদ্ধবিগ্রহের এই পরিস্থিতিতে যখন সারা বিশ্বের অন্যান্য দেশে তারা কিভাবে পরিস্থিতি সামাল দেবেন সেটা নিয়ে ব্যস্ত, আর আমাদের এখানে যদিও নতুন সরকার তারপরে বেশি ব্যস্ত আমরা ওইদিকে অর্থনীতিকে কীভাবে সামাল দেওয়া সেদিকে খুব একটা নজর আছে বলে আপনি মনে করেন কিনা? আসলে আপনি তো একজন অর্থনৈতিক রিপোর্টার এবং আপনি দীর্ঘদিন মাঠে থেকে অর্থনৈতিক নিউজ কভারেজ করেন, কি আপনি কি মনে করেন? আপনার কথা আমার একটু সেটি জানার ইচ্ছা নিশ্চয়ই আছে। এটি সংসদ হয়তো সেদিক নিয়ে যতটা ব্যস্ত থাকতে হবে তার চাইতে বেশি ব্যস্ত থাকবে অর্থ মন্ত্রণালয়। এটিও এখন প্রিম্যাচিউর হবে। তবে যে আপনার মার্কেট মনিটরিং যদি বলি আমরা, বা রাইট পলিসিগুলো পারসিউ করা, এগুলোতে যে খুব আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে পারফরমেন্স দেখছি সেটি বলা যাবে না। তাহলে সেক্ষেত্রে এর প্রভাবটা আসলে নিশ্চয়ই সামনে নিশ্চয়ই একটা এটি আসলে সমস্যা যে বাংলাদেশের রাজনীতিতে যেটিকে বলা হয় যে উইনার্স টেক ইট অল, যে জো জিতা ওহি সিকান্দার। তো আপনার হচ্ছে ইউ ওয়ান দ্য ইলেকশন অ্যান্ড আমরা ধরে নিয়েছি যে সে সব কিছুই নিয়ে নেবে। তো পলিটিক্স আসলে লেট পলিটিক্স নট রিমাইন যে উইনার্স টেক ইট অল গেম, কারণ যারা আসলে জিতেনি দেশটা তাদেরও আসলে স্টেকটাও তাদের এখানে আছে। হয়তো এটি যারা ভুলে যান তাদের পতন আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই হতে হয়। শেখ হাসিনা তার জলজ্যান্ত প্রমাণ, আমরা এক্সপেক্ট করব যে নতুন নির্বাচিত সরকার এগুলো আপনি ভুলে আরেকটি যাবে। বিষয় আমাকে প্রশ্ন করেছেন, যদিও আমি আগে অনেক কিছুর উত্তর দিয়ে এসেছি। সর্বশেষ বুধবারের সংসদে অনেকগুলো গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছে। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টি অধ্যাদেশ, সেই অধ্যাদেশের বেশ কিছু বিষয় জনগুরুত্বপূর্ণ ছিল, অনেক বিষয় ছিল। এখন পর্যন্ত 44টি অধ্যাদেশ আইন আকারে পাশ হয়েছে। তার মধ্যে গতকাল যে আওয়ামী লীগ যে সন্ত্রাস বিরোধী আইনে অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক তার রাজনৈতিক কার্যক্রম দলটি নিষিদ্ধ করেছিল, সেটি গতকাল সংসদে আইন আকারে পাশ হয়েছে। বিএনপি নির্বাচনের আগে বারবার বলার চেষ্টা করেছেন দলটির মানে সিনিয়র একাধিক নেতা এবং বর্তমান যিনি ল মিনিস্টার আইনমন্ত্রী, তিনি তার এক নির্বাচনী জনসভায় বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করানোর জন্য যখন একটি পক্ষ জামাতকে ইঙ্গিত করে উনি বলেছিলেন, উঠে যখন পড়ে লেগেছে। কোর্টে গিয়েছিলেন তখন আমি এটা করতে দেয়নি, কারণ এই দলে অনেক ভালো মানুষও, শেখ হাসিনার মতো দানবও তৈরি হয়েছে, অনেক ভালো মানুষও আছে। কিন্তু আমরা কালকে সংসদে কি দেখেছি? ঠিক সন্ত্রাস বিরোধী আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও দলের বিরুদ্ধে জুলাই ম্যাসাকারের অনেক মানুষের হত্যাকাণ্ডের ঘটনা, অনেক বিষয় আছে। তো আমরা যে বারবার দেখছি যে মানে প্রতিশ্রুতি যে ভঙ্গর যে খেলা, এই খেলা আসলে বন্ধ হবে কবে সেটি নিয়ে এক ধরনের মানুষের ভিতরে তৈরি হয়েছে। আমার বুধবার যে সংসদ ছিল সেখানে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক ধরনের আলোচনা তৈরি হয়েছে। বিএনপি যেখানে বারবার বলছিল যে এই আইনে আদৌ করা যাবে কিনা, যে জামাত সবচেয়ে বেশি আগে এর কথা মানে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জোরালো ভূমিকা পালন করার কথা, সেই জামাত বলার চেষ্টা করছে এই বিশেষ যে কমিটি ছিল অধ্যাদেশ যাচাই বাছাই কমিটি, সেই কমিটিতে জামাতের সদস্যরা বলেছেন যে এটি অধিকতর যাচাই বাছাই করা হোক, অর্থাৎ তাদের নোট অফ ডিসেন্ট ছিল। ইউরোপ বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রায় অর্ধেকের ক্রেতা, তারা বৃহৎ বাণিজ্য অংশীদার, পাশাপাশি তারা বাংলাদেশে ইনভেস্টরও। নির্বাচিত সরকারের কাছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের যে কিছু পয়েন্ট তুলে ধরেছে 60টির মতো, যেগুলোকে তারা বলছেন যে এখানে বিনিয়োগ এবং বাণিজ্যের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন, এগুলো দূর করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলামিন রুবেল, আমরা তার কাছ থেকে শুনি বিস্তারিত। ধন্যবাদ। আপনি জানেন 27টা দেশভুক্ত ইউরোপীয় ইউনিয়ন,
বাংলাদেশেও তাদের প্রচুর ব্যবসা আছে এবং আমাদের দেশেরও রপ্তানির একটা বড় অংশ ইউরোপে যায়। তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো মনে করছে যে আগামী দিনে এই চলমান যে বাণিজ্য এবং বিনিয়োগ এটা আরও বেশি সম্প্রসারণ করার জন্য যে সকল অশুল্ক বাধা আছে সেগুলো প্রায় 60টার মতো তারা কম্পাইল করছে এবং সেগুলোকে ইতিমধ্যে তারা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করছে। বাণিজ্য মন্ত্রণালয় সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করা যায় সেগুলো নিয়ে আজকে একটা মিটিং হয়েছে বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে। এখানে যে বিষয়গুলো দেখা গেছে এই অশুল্ক বাধার ভিতরে সবচেয়ে বড় যে বাধা সেটা হলো তারা মনে করছে যে কিছু ডিসক্রিমিনারি শুল্ক আছে সেগুলো তারা বিলোপ চায়। হ্যাঁ, 60টা অশুল্ক বাধা তার ভিতরে রয়েছে যেমন কিছু বৈষম্যমূলক আপনার শুল্ক, যেমন আপনার এই মানে তাদের কৃষি এবং খাদ্যে তাদের ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে। এই ইনভেস্টমেন্টের ভিতরে মিল্ক জাতীয় দ্রব্য তারা মানে বৈষম্যমূলক শুল্কায়নের অনেকগুলো উদাহরণ তারা খুঁজে পেয়েছেন। সেগুলো অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়কে জানানোর পর বাণিজ্য মন্ত্রণালয় বলছে এগুলো যদি স্পেসিফিক কোনো এক্সাম্পল থাকে সেগুলো তাদেরকে জানানোর জন্য বলা হয়েছে। এছাড়াও রয়েছে ধরেন পোর্টের না, ঘটনা সত্য যে আপনি ইউরোপ থেকে যদি বলেন যে আমি ফ্রেঞ্চ চিজ বা আপনি ডেনমার্ক থেকে গুঁড়ো দুধ আনতে চান, তা আপনি শুল্কটা আসলেই বেশি। হ্যাঁ, এগুলো না তারা স্পেসিফিক এক্সাম্পলের জন্য বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, সেগুলো তারা উপস্থাপন করবে আর কি। এছাড়াও রয়েছে ধরেন আপনার চিটাগাং পোর্ট হ্যান্ডেলিং ক্যাপাসিটি খুবই স্লো, এটাকে তারা আরও দ্রুত করার জন্য থেকে অশুল্ক বাধা হিসেবে। হ্যাঁ, অশুল্ক বাধা এগুলো। তারপরে আছে ধরেন আপনার অশুল্ক বাধাগুলো 60টার ভিতরে আপনার লাইসেন্সিং যে ব্যাপারগুলো আছে তারা মনে করছে যে ধরেন আপনার এই একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে অনেকগুলো প্রতিষ্ঠানের মানে অ্যাপ্রুভাল লাগে। এটা যদি এক জায়গায় থেকে করা যেত তাহলে তাদের জন্য ইনভেস্টমেন্টে আরো সুবিধা হতো। তো আমাদের তো ওই যে সিঙ্গেল উইন্ডো আছে, বিডা দীর্ঘদিন ধরে বলছে সিঙ্গেল উইন্ডো, এটিকে আসলে মানে কোনো ফাংশন করছে না। ফাংশন চলমান আছে কিন্তু এটা এখনো ওইভাবে মোমেন্টাম পায়নি, মানে এখনো ওইভাবে জনপ্রিয়তা পায়নি। এটাকে আরো বেশি সহজীকরণ করার প্রয়োজনীয়তা আছে। জনপ্রিয়তা বলতে এটা কি, বিষয়টা কি এরকম যে তারাই সেবা দিচ্ছে যে এক জায়গায় গেলে সব অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, তারপরেও মানুষ যাচ্ছে না, নাকি যে আসলে তারা দিতে পারছে না? না, পারছে না, অনেকগুলো এখনো ম্যানুয়ালি এখনো অ্যাপ্রুভালের ইয়ে আছে, সবগুলো যে ডিজিটাল হয়েছে ব্যাপারটা এরকম নাই। তো সেক্ষেত্রে এখানে এনবিআরেরও একটা পার্ট আছে, বিডার পার্ট আছে, সবগুলো মিলিয়েই তারা এটাকে আরও বেশি এক্সপার্টাইজ করার জন্য চেষ্টা করছে। আশা করা হচ্ছে যে খুব দ্রুত এটা এই সিঙ্গেল উইন্ডোর ভিতরে আসবে। তারা আসতে পারলে ধরেন আপনার এই ব্যবসা বাণিজ্য এক জায়গা থেকেই সব কিছু মানে অ্যাপ্রুভালের বিষয়গুলো এক জায়গা থেকেই সমাধান করা সম্ভব হবে। এছাড়াও আরও আছে, করাপশন তো আছেই, এগুলো করাপশন বিভিন্ন মন্ত্রণালয় বা এই অ্যাপ্রুভালের জন্য যেই করাপশন, এই করাপশন দূর করার জন্য তারা বলছেন এগুলো তো একদিনে হবে না, আস্তে আস্তে হবে আর কি। সবচেয়ে বড় ইস্যু হলো চিটাগাং পোর্টের ক্যাপাসিটি মাস্ট তাদের বাড়াইতেই হবে, আদারওয়াইজ আমাদের যেই ট্রেড ফ্যাসিলিটি বা আমাদের যে বাণিজ্য সম্প্রসারণের যে স্বপ্ন আমরা দেখছি সেটা আসলে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনার এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি এই বিষয়গুলো আছে কিনা? হ্যাঁ, এখানে আছে, যেমন আমাদের দেশের বাণিজ্য মানে ইনভেস্টমেন্টের যেই পরিবেশ সেটা এখন আন্তর্জাতিক মানের না। ওনাদের এটা একটা মেজর কনসার্ন যে এটাকে অবশ্যই একটা আন্তর্জাতিক লেভেলে নিয়ে যেতে হবে, ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা। এটার ব্যাপারেও আজকে আলোচনা হয়েছে, তারা বলছেন যে এগুলো ক্রমান্বয়ে এই আলোচনাগুলো কিন্তু আসলে রুবেল ভাই আপনিও জানেন আমিও জানি যে আসলে হচ্ছে, কিন্তু মোর দেন এক দশকের বেশি সময় ধরে এগুলো হচ্ছে। আপনার বিনিয়োগ বোর্ড থেকে বিডা হয়েছে, এই হয়েছে, অমুক এসছেন তমুক এসছেন, নানান কথা আমরা শুনেছি, আসলে কিন্তু কনসার্নগুলো যাচ্ছে না। আসলে ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে? না, ইমপ্রুভমেন্ট হয়নি তা আমরা বলতে পারি না, কারণ অনেকগুলো ইমপ্রুভমেন্ট হয়েছে, ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশের যেই সমস্যা হলো যে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে একটা আনস্টেবল সিচুয়েশনে গেছে। তবে সাম্প্রতিক সময়ে যে উদ্যোগগুলো নিয়ে এসেছে খুব দ্রুত সেগুলো কার্যকর, বিশেষ করে ট্যাক্স এবং কাস্টমস রিলেটেড যেই ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু খুব দ্রুত সলভ হচ্ছে। এবং এটা যদি এইভাবে চলতে থাকে আগামী কিছুদিনের ভিতরে আমরা সব কিছু ডিজিটালাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে গতকালকে আপনি চাইলেই এখন আর অফার ইনভয়েস
আন্ডার করার সুযোগ কমে যাচ্ছে। এটা কারণ হলো আপনি যখন এলসি খুলবেন ওই এলসি সরাসরি কাস্টম অফিসার ব্যাংকের ডাটা থেকে দেখতে পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ডাটা কালকে উদ্বোধন করা হয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের ডাটা থেকে সে ওই যে ম্যানুয়াল যে পেপারটা দিবে আর বাংলাদেশ ব্যাংকের ডাটার সাথে সে মিলিয়ে দেখতে পারবে। তো এভাবে আর কি এই যে শুল্ক যে বাধাগুলো, সেই বাধাগুলো তারা রিকভার করার চেষ্টা করছে। অশুল্ক বাধা এটা তো আমাদের দেশের একটা ধরেন প্রচলিত অনেক দিন ধরে চলে আসছে। এই চলমান প্রক্রিয়াটা এত দ্রুত সেরে ফেলা তো আমরা প্রসিডিউরাল বটলনেক বলি যেগুলোকে। জি জি, সেটা বিশেষ করে যেমন চিটাগাং কাস্টম হাউসের বিষয়, এটা তো রাজনৈতিক ডিসিশনের ব্যাপার। এখানে অফিসের ক্ষমতা তেমন নেই। রাজনৈতিক ডিসিশন নিলে এটা খুব দ্রুত সমাধান হবে। তো সেটা প্রক্রিয়াটাও একটু আমি এই ইউনিটে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কতটা কনফিডেন্ট যে বিশেষ করে এখন তো রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক পাওয়ার, যে পলিটিক্যাল উইল পাওয়ার, তার কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নিরঙ্কুশ কি বলে যে পার্লামেন্টারি আসন নিয়ে তারা সরকার গঠন করেছেন, অ্যান্ড দে হ্যাভ এ ভিশন বিল্ড দ্য কান্ট্রি। তো এর মাঝখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসলে কতটা কনফিডেন্ট? কর্মকর্তারাও কনফিডেন্ট, কারণ হলো ইতিমধ্যে আপনি জানছেন যে বাংলাদেশ একটা বাণিজ্য কাউন্সিল গঠন করছে। তারপরে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী নিজেও এটাকে পিসি দেওয়ার জন্য চিঠি দেওয়া জাতিসংঘের মহাসচিবের কাছে দিচ্ছে। এবং বর্তমান নির্বাচিত সরকার বাণিজ্য সম্প্রসারণের জন্য, বিশেষ করে আমাদের দেশে যেই জবের যেই একটা ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসটাকে মিট আপ করার জন্য তারা বাণিজ্যকে ব্যাপকভাবে সম্প্রসারণ করতে চায়, ইনভেস্টমেন্ট তারা ব্যাপকভাবে সম্প্রসারণ করতে চায়, এটাকে আরও অনেক হারে বাড়াইতে চায়। তো বাড়াইতে হলে তাদেরকে এই বিজনেস এনভায়রনমেন্টটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে, এবং সেই চেষ্টা তারা করছে। গত সরকারের আমলেও তো একবারে হয় নাই তা নাই, তারা শেষের দিকে এসে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন, সেগুলোও ইমপ্লিমেন্ট হচ্ছে। এই যে অটোমেশনের কথা বলা হয়, যে আমি একটু পেসিমিস্টিক সাইডে আছি, যে সিম্পল ধরেন এক একটা দপ্তর এক এক ধরনের অটোমেশন করেছে, একটার সাথে আর একটা দুইটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, অথচ সারা পৃথিবী কিংবা আমরা যদি কর্পোরেশন টু কর্পোরেশন কমিউনিকেশনও দেখি, তারা কিন্তু ধরেন একটা বোর্ড লেভেলের এগ্রিমেন্টের পরেই তারা এগুলোতে ইন্টিগ্রেট করে ফেলতে পারেন। আসলে এই জিনিসগুলোকে না, আমি একটা উদাহরণ দিই। আমি ইংল্যান্ডে ছিলাম, আমি যে পরিমাণ ট্যাক্স দিয়েছি বাংলাদেশে এখনো পর্যন্ত এত টাকা ইনকামও করিনি। তো অথচ আমি কোনোদিন ট্যাক্স অফিস কোনটা সেটা চিনতাম না। আমার ব্যাংক স্যালারি যখন যেদিন স্যালারি ঢুকতো অটোমেটিক্যালি আমার ট্যাক্স কেটে রাখতো। বাংলাদেশে এটা সম্ভব, কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা 60% উপরে হলো ইনফর্মাল সেক্টরের বিজনেস, যেগুলোর সাথে ব্যাংকের লেনদেন বা ট্রানজ্যাকশন এটা খুব কম হয়। এই ট্রানজ্যাকশন যদি বেড়ে যেত তাহলে আমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত। আরেকটা ব্যাপার আছে, যেমন এনবিআর এখন চেষ্টা করছে যে এই সবগুলো যেগুলো ডিজিটাল প্রতিষ্ঠান আছে, মানে যেগুলোর সাথে খুব সম্পৃক্ত, মানে আমাদের ট্যাক্স কালেকশন বা ব্যবসা বাণিজ্য, সেগুলোকে ওই প্রতিষ্ঠানগুলোকে আগে ডিজিটালাইজ করার জন্য চেষ্টা করছে। তো এটা যদি আমরা মানে খুব সুন্দরভাবে করতে পারি তাহলে অটোমেশন ফর ট্রান্সপারেন্সি।